আসসালামু আলাইকুম। ইদানিংকালে একটা বিষয় খুব বেশি চর্চিত হচ্ছে। সেটা হচ্ছে জাতিসংঘের অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনূস যোগদান করতে পারছেন না। এই কথাটি কখন সামনে আসলো? যখন সদ্য সাবেক প্রধানমন্ত্রী বললেন, "আমি এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। আমি বর্ডারের খুব কাছাকাছি আছি। চট করে যেন ঢুকে যেতে পারি।" এই কথাটি বলার পরে অনেকের মধ্যে একটা আশার সঞ্চার হয়েছে যে সদ্য সাবেক প্রধানমন্ত্রী আবার বাংলাদেশে আসবেন এবং তিনি ক্ষমতায় বসবেন। তিনি আবার প্রধানমন্ত্রী হবেন এবং তিনি তার মতো করে রাষ্ট্র পরিচালনা করবেন এবং তিনি জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যাচ্ছেন। অনেকেরই মানে এ ধরনের কথাবার্তা বলতেছেন যে সদ্য সাবেক প্রধানমন্ত্রী এখনো ওই জাতিসংঘে তার নাম রয়ে গেছেন এবং তিনি জাতিসংঘ অধিবেশনে যোগদান দিচ্ছেন। জাতিসংঘের অধিবেশনে ডক্টর ইউনূস যোগ দিতে পারবেন না, সেখানে তার নাম নেই। তাহলে আজকের প্রশ্ন হচ্ছে, জাতিসংঘের অধিবেশনে কি সত্যিই যোগ দিচ্ছেন শেখ হাসিনা? এই প্রশ্নটি যাদের মধ্যে চাউর হয়েছে তাদের কাছে আমার প্রশ্ন, হ্যাঁ, শেখ হাসিনা তো এদেশ থেকে পালিয়ে গেছেন, সবকিছু ছেড়ে ছুড়ে ফেলে দিয়ে সে যান নিয়ে পালিয়ে গেছেন জনতার ক্ষোভের মুখে। তো তিনি তো পালিয়ে চলে গেলেন বাংলাদেশ থেকে। তো পালিয়ে যাওয়ার সময় কি উনি প্রধানমন্ত্রীর কার্যালয় সাথে করে নিয়ে গেছেন দিল্লিতে? কোনো রাষ্ট্রপ্রধানকে জাতিসংঘ থেকে যে আমন্ত্রণপত্র পাঠানো হবে, সেটা কি কোনো রাষ্ট্রপ্রধানের ব্যক্তির হাতে বা ব্যক্তির কাছে পাঠানো হয়, নাকি তার দপ্তরে পাঠানো হয়? যদি তার দপ্তরে পাঠানো হয়, তাহলে প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টার কার্যালয় এখনো ঢাকাতেই আছেন এবং উম, সেই পত্রটি বা ইমেলটি আহ, ঢাকাতেই আসবে, প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টার কার্যালয়ে আসবে এবং সে অনুযায়ী প্রধান উপদেষ্টার কার্যালয় সেটা একটা ব্যবস্থা নেবেন। সেখানে, হ্যাঁ, সেখানে যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম থেকেও থাকে, সেজন্য কি এই প্রধান উপদেষ্টার কার্যালয় এই ব্যাপারে কি কোনো রকম ব্যবস্থা নেবে না? আপনাদের কি মনে হয়? এটা খুবই মানে অবান্তর একটি কথা, যেখানে জাতিসংঘ সহ যুক্তরাষ্ট্র সহ ইভেন ভারতও কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে অভিনন্দন জানিয়েছেন এবং যুক্তরাষ্ট্র পরিষ্কার করে বলেছেন, আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সকল ধরনের সহযোগিতা করব। অতএব এই প্রশ্নটি খুবই অবান্তর। এই প্রশ্নটি সামনে আসছে যখন সদ্য সাবেক প্রধানমন্ত্রী বললেন যে আমি এখনো বৈধ প্রধানমন্ত্রী, এবং এই বিষয়টি আরো বেশি চাউর হয়েছে যখন জনাব ফরহাদ মাজার বললেন, আপনারা কি কেউ প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র দেখেছেন? প্রধানমন্ত্রী কি সত্যিই পদত্যাগ করেছেন? আমি জানি না উনি কি মনে করে, কোন বিষয়ের উপর চিন্তা করে বা কি জন্য এই বিষয়টি সামনে জাতির সামনে প্রশ্ন তুললেন বা প্রশ্নটা নিয়ে আসলেন। উনি অত্যন্ত বিজ্ঞ লোক, অনেক ইতিহাসের সাক্ষী তিনি। আহ, আহ, এ বিষয়ে আমার কোনো জানা নেই তিনি কেন এই বিষয়টা সামনে নিয়ে আসলেন। কিন্তু বিষয় হচ্ছে, একজন রাষ্ট্রপ্রধান যখন রাষ্ট্র থেকে পালিয়ে চলে যায়, তখন কি ওই রাষ্ট্রটি কি অকার্যকর অবস্থা থাকবে? সেখানে তো কেউ না কেউ তার দায়িত্ব পালন করবে এবং সেখানে আহ, বর্তমান রাষ্ট্রপতি যখন আরেকজনকে প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন, সেখানে এমনি এমনি আপনা আপনি সাবেক প্রধানমন্ত্রী বলেন বা সাবেক প্রধান নির্বাহী যিনি ছিলেন সেই পদটি খারেজ হয়ে যাবে যখন নতুন কোন প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী শপথ গ্রহণ করেন। অতএব এই প্রশ্নটি খুবই অবান্তর একটি প্রশ্ন। অতি সাম্প্রতিককালের একটি উদাহরণ আমাদের সামনে আছে, যেটি আফগানিস্তানে হয়েছিল। আফগানিস্তান থেকে যখন আমেরিকা তাদের সৈন্য প্রত্যাহার করেন, তখন আশরাফ ঘানি সরকার যেভাবে ভেঙে পড়ে এবং দেশ থেকে পালিয়ে যান, তখন কি হয়েছিল? তখন তালেবান সরকার দেশে ঢোকে এবং আফগানিস্তানের ক্ষমতা গ্রহণ করেন। তখন কি জাতিসংঘ বা অন্যান্য দেশগুলা এই আশরাফ ঘানির সরকারের জন্য অপেক্ষা করছে? ওই দেশের জনগণ কি আশরাফ ঘানির সরকারের জন্য অপেক্ষা করছে? অথবা আশরাফ ঘানি কি দেশের বাইরে থেকে যে জাতিসংঘের অধিবেশনে বা রাষ্ট্রীয় কোনো অধিবেশনে, রাষ্ট্রীয় কোনো অতিথিতে উম, উম, কার্যক্রমে অংশগ্রহণ করতে পারছে? এই বর্তমান আমাদের সরকার তো জনগণের ম্যান্ডেট না হলে জনগণের একটা সমর্থন আছে। এদেশের আহ, সংখ্যাগরিষ্ঠ জনগণ এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন এবং এই গণ আন্দোলন বা ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে এই সরকার গঠিত হয়েছে। কিন্তু আফগানিস্তানে যে সরকার গঠিত হয়, সেখানে জন আন্দোলনও ছিল না, উম,
জনগণের কোনো অংশগ্রহণ ছিল না। সেখানে কিন্তু তালেবান সরকার বা তালেবান বাহিনী সরাসরি যে যখন আশরাফ গানী সরকার পতন হয় সরাসরি যে তার ক্ষমতায় বসে এবং তারা কিন্তু রাষ্ট্র পরিচালনা করতেছেন এবং সকল প্রকার আন্তর্জাতিক মিটিং, আন্তর্জাতিক সভা সেমিনারে তারাই অংশগ্রহণ করতেছেন। এর কারণ কি? এর কারণ হচ্ছে তাদের দেশে তাদের জনগণের সমর্থন আছে, তাদের জনগণ চায় এই সরকারি কন্টিনিউ করুক। ঠিক তেমনি আমাদের দেশের জনগণ এই সরকার গ্রহণ করে নিয়েছেন। একটা দেশের জনগণ যখন একটা সরকার ব্যবস্থাকে স্বীকৃতি দেয় বা সমর্থন দেয় তখন দুনিয়ার কারোর ক্ষমতা থাকে না সেই সরকারকে জোর করে সরিয়ে দেওয়ার। যেমনটা ছিল এই সদ্য সাবেক প্রধানমন্ত্রী, ওনার যে সরকার ব্যবস্থা ছিলেন উনি যে প্রক্রিয়া নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতা আসছিলেন সেখানে জনগণের কোনো অংশগ্রহণ ছিল না। জনগণ চায়নি সে ক্ষমতা থাকুক, সেজন্য তিনি জোর করে কিছুদিন থাকতে পারছেন, 5 বছর 10 বছর 15 বছর 20 বছর থাকা যায় কিন্তু স্থায়ী হওয়া যায় না। আলটিমেটলি কি হয়েছে? আলটিমেটলি তিনি আওয়ামী লীগের কবর রচনা করেছেন। অনেকেই আবার ভাবছেন জাতিসংঘের অধিবেশনে ডক্টর ইউনূস যোগ দিলে সেখানে ভারত বিরোধিতা করবেন বা ভারতকে ভেটো দিবেন এবং ভারত ভেটো দিলে এই বিষয়টা নিয়ে একটা নড়বড়ে অবস্থা তৈরি হবে এবং এই সরকার আর টিকবে না। এটাও একটা অবান্তর কথা। ভারতের ভেটোতে ভারত হয়তো অন্তরালে অনেক কিছুই করতে পারেন কিন্তু সরাসরি স্পষ্টভাবে জাতিসংঘে তারা ভেটো দিবেন আর ভেটো দেওয়ার কারণে আমাদের দেশে জনগণের সমর্থিত একটি সরকার সেখানে কার্যকর হবে না, এটি খুবই একটা নিতান্ত অবান্তর চিন্তা ভাবনা। এবং যারা মানে দিবা স্বপ্ন দেখতেছেন তারা সব অনেক কিছু দেখতে পারেন। এ নিয়ে আর বলার বেশি কিছু নাই। তো আমাদেরকে নিশ্চয়ই একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখা যাক আসলে কি হয়। জাতিসংঘের অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনূস যোগদান করেন নাকি সদ্য সাবেক পতিত সরকারের প্রধান শেখ হাসিনা অংশগ্রহণ করেন।